আমি জিজ্ঞেস করলাম, বাবা তুমি তুমি ঠিক কি দেখেছ? বাবা চোখ বন্ধ করলেন, তারপর বললেন, প্রতি রাতে তারা আসে, আমার আমার বিছানার পাশে দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে কখন আমি মারা যাব। তারা আমাকে দেখায় তোমার ঠাকুরদাকে তারা কিভাবে ছাদে নিয়ে গিয়েছিল, দেখায় তোমার বড় জেঠুকে কিভাবে তারা তাকে প্রতারণা করেছিল, ভালোবাসার মানুষের ছদ্মবেশে এসে তাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে গেছিল। এই পৃথিবীতে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে, ভয় যেখানে সত্যি হয়। আমি সৌম, আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে। আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের, যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যিই এই দুনিয়ায় ঘটে। আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতায়। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অব অলৌকিকের সন্ধানে, ভয় যেখানে সত্যি হয়। আমি সৌম আজকে আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে একটি নতুন অলৌকিক অভিজ্ঞতা শেয়ার করে নিতে। যাই হোক, তার আগে বলি হ্যাপি দিওয়ালি, সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকে আমাদেরকে প্রথম যিনি তার জীবনে ঘটা অলৌকিক অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি হলেন সুমন সাহা। দুর্গাপুর থেকে তিনি আমাদের সঙ্গে এই অভিজ্ঞতা শেয়ার করেছেন। আসুন শুনে নিই আজকের প্রথম অলৌকিক অভিজ্ঞতা। প্রিয় টিম, আমি সুমন সাহা, দুর্গাপুরের একজন সাধারণ মানুষ। আপনাদের কাছে লিখছি এমন এক অভিশপ্ত বাড়ির কথা যেখানে আমি এখনো বাস করি। হ্যাঁ, এখনো বাস করি, কারণ আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। এই বাড়িতে থাকা মানে প্রতিদিন মৃত্যুর সাথে বসবাস করা, প্রতি রাতে অন্ধকারে লুকিয়ে থাকা কোনো অশুভ শক্তির উপস্থিতি টের পাওয়া। আমি জানি না আপনারা আমার এই চিঠিটা পড়বেন কিনা, কিন্তু আমি শেষ চেষ্টা হিসাবে আপনাদের কাছেই সাহায্য চাইছি, কারণ এই বাড়ির অভিশাপ এখনো শেষ হয়নি এবং আমার ভয় হয় আমি হয়তো পরবর্তী শিকার। এই গল্পের শুরু 1968 সালে। আমার ঠাকুরদা হরিপদ সাহা তখন দুর্গাপুরে বেশ নামকরা ব্যবসায়ী ছিলেন। লোহার ব্যবসা করতেন। স্টিল প্ল্যান্টের কাছাকাছি একটি জমি কিনেছিলেন তিনি, খুব সস্তায়। স্থানীয় লোকজন বলেছিল সেই জমিতে বাড়ি করা ঠিক হবে না, কিন্তু ঠাকুরদা ছিলেন যুক্তিবাদী মানুষ। তিনি কোনো রকম কুসংস্কারে বিশ্বাস করতেন না। 1968 সালের মার্চ মাসে যখন ভিত খোঁড়া শুরু হলো, তখনই প্রথম সমস্যা দেখা দিল। মাটি খুঁড়তে গিয়ে শ্রমিকেরা পেল মানুষের হাড়, ভাঙা খুলি আর কিছু পুরনো লোহার শেকল। ঠাকুরদা যখন জিজ্ঞেস করলেন স্থানীয় বয়স্ক মানুষদের, তারা জানালেন যে এই জায়গাটা নাকি ব্রিটিশ আমলে একটি অত্যাচার কেন্দ্র ছিল। 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় এখানে অনেক স্বাধীনতা সংগ্রামীকে নির্যাতন করে হত্যা করা হয়েছিল। তাদের দেহ কোনো রকম সৎকার না করেই মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল।
কিন্তু ঠাকুরদা এসব কথায় কান দিলেন না। তিনি বললেন, এসব অন্ধবিশ্বাস, মৃত মানুষ কারোর ক্ষতি করতে পারে না। তিনি শ্রমিকদের নির্দেশ দিলেন হাড়গুলো সরিয়ে ফেলতে এবং কাজ চালিয়ে যেতে। বাড়ি তৈরি হতে সময় লাগলো প্রায় 1.5 বছর। 1969 সালের অক্টোবর মাসে দুর্গাপুজোর ঠিক আগে আমাদের পরিবার সেই নতুন বাড়িতে ওঠে। 3 তলা বাড়ি, লাল ইটের দেওয়াল, বিশাল উঠান, সামনে বাগান, দেখতে খুবই সুন্দর ছিল। কিন্তু প্রথম রাত থেকেই শুরু হলো অস্বাভাবিক কিছু ঘটনা। বাড়িতে ওঠার প্রথম রাতেই ঠাকুমা বললেন তিনি কান্নার শব্দ শুনেছেন। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে, তখন নাকি কেউ একজন খুব করুণভাবে কাঁদছিল। শব্দটা আসছিল নিচ তলার একটি ঘর থেকে, যেটা তখন একদম ফাঁকা ছিল। ঠাকুরদা গিয়ে দেখলেন কিচ্ছু নেই। বললেন হয়তো বাইরে থেকে কোনো শব্দ এসেছে। কিন্তু পরের রাতে আবার একই ঘটনা। এবার শুধু ঠাকুমা নয়, আমার বাবা, জেঠুরা সবাই শুনলেন কান্নার সাথে শিকলের শব্দ, যেন কেউ ভারী শিকল পরে হাঁটছে। তৃতীয় রাতে আমার ছোট জেঠু, যিনি তখন কলেজে পড়তেন, তিনি দেখলেন সিঁড়িতে একটা ছায়ামূর্তি, কালো, ঘন, মানুষের আকৃতির। কিন্তু অদ্ভুত বিষয় হলো তার কোনো মুখ নেই। সেই মূর্তি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। ছোট জেঠু ভয়ে চিৎকার করে উঠলেন এবং সেই মূর্তি অদৃশ্য হয়ে গেল। ঠাকুরদা তখনও বিশ্বাস করতে চাইছিলেন না। বললেন, এই নতুন বাড়িতে এসেছি, মনের ভ্রম হচ্ছে। কিন্তু ভ্রম না বাস্তব সেটা বুঝতে তাকে বেশি সময় লাগলো না। বাড়িতে ওঠার ঠিক 3 মাস পরে 1970 সালের জানুয়ারি মাসে ঠাকুরদা আচমকা খুব অদ্ভুত আচরণ করতে শুরু করলেন। তিনি রাতে ঘুমোতেন না, বাড়ির বিভিন্ন কোণে ঘুরে বেড়াতেন, মাঝে মাঝে একা একা কার সাথে যেন একটা কথাও বলতেন। একদিন সন্ধেবেলা তিনি বললেন, ওরা আমাকে মাফ করবে না, আমি ওদের ঘর ভেঙে দিয়েছি, আমি ওদের শান্তি নষ্ট করেছি। ঠাকুমা জিজ্ঞেস করলেন, কে তুমি কাদের কথা বলছো? ঠাকুরদা উত্তর দিলেন না, শুধু মাথা নিচু করে বসে রইলেন। সেই রাতে রাত 2টোর সময় সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় ঠাকুরদা হঠাৎ ছাদে উঠে গেলেন। কেউ টের পায়নি। সকালবেলা দেখা গেল তিনি ছাদের একটা কোণায় ঝুলে আছেন, নিজের ধুতি দিয়ে নিজেকেই ঝুলিয়ে দিয়েছেন। কিন্তু আত্মহত্যার চেয়েও অস্বাভাবিক ছিল তার মুখের অভিব্যক্তি। ভয়ঙ্কর আতঙ্ক, চোখ ছিল বিশাল করে খোলা, মুখ হাঁ করে, যেন কোনো ভয়ঙ্কর কিছু দেখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পুলিশ এসে সুইসাইড বলে কেস বন্ধ করে দিল। কিন্তু আমাদের পরিবার জানত এটা কোনো সাধারণ আত্মহত্যা ছিল না। ঠাকুরদার মৃত্যুর পর ঠাকুমা প্রায় ভেঙে পড়লেন। কিন্তু শুধু শোক নয়, তার সাথে অন্য কিছুও ঘটতে শুরু করল। প্রথমে তিনি রাতে ঘুম থেকে উঠে একা একা ঘরে বসে কথা বলতেন। ঠাকুরদার সাথে কথা বলছেন, এটাই সবাই ভেবেছিল প্রথমে। কিন্তু একদিন বাবা লক্ষ্য করলেন ঠাকুমা একজনের সাথে নয়, অনেকজনের সাথে কথা বলছেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি, তোমরা কষ্ট পেয়েছিলে, ও জানতো না, ও বুঝতে পারেনি। একদিন মাঝরাতে ঠাকুমা চিৎকার করে উঠলেন। সবাই ছুটে গেল তাঁর ঘরে। দেখা গেল তিনি বিছানায় বসে 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে কাঁদছেন। বললেন, ওরা এখানে ওরা চারিদিকে ওরা দাঁড়িয়ে আছে, শিকল পড়া, রক্তাক্ত, আমাকে দেখছে। সেই রাতের পর থেকে ঠাকুমার অবস্থা
আরও খারাপ হতে থাকল। তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন প্রায়। সারাদিন বিড়বিড় করে কী সব যেন বলতেন। মাঝে মাঝে হঠাৎ হাসতে শুরু করতেন, আবার কাঁদতেও শুরু করতেন। ডাক্তার দেখানো হলো। ডাক্তার বললেন স্বামীর মৃত্যুর শোকে তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। ওষুধ দিলেন, কিন্তু কোনো ওষুধেই কোনো কাজ করল না। 1970 সালের মে মাসে ঠাকুরদার মৃত্যুর প্রায় 4 মাস পরে ঠাকুমাও মারা গেলেন। ডক্টর বললেন হার্ট ফেলিওর, কিন্তু আমরা জানি তিনি শুধু ভয়ে এবং আতঙ্কে মারা গিয়েছিলেন। শেষ দিকে তাঁর ওজন এতটাই কমে গিয়েছিল যে তাকে দেখে মনে হতো একটা জীবন্ত কঙ্কাল। ঠাকুরদা আর ঠাকুমার মৃত্যুর পর আমার বড় জেঠু রমেশ সাহা বাড়ির দায়িত্ব নিলেন। তিনি ছিলেন সবচেয়ে বড় ছেলে। তখন তার বয়স ছিল মাত্র 30 বছর। জেঠু বললেন এই বাড়িতে আর কোনো অশুভ কিছু ঘটবে না। আমি থাকতে কেউ আমার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। তিনি একজন পুরোহিত ডেকে পুরো বাড়িতে পূজা করালেন, গঙ্গা জল ছেটালেন। কিছুদিন শান্তি ছিল, কিন্তু তারপর আবার শুরু হলো। আবার সেই কান্নার শব্দ, শিকলের শব্দ। রাতে দরজা জানলা নিজে নিজেই খুলে যেত, আবার বন্ধ হয়ে যেত। আলো জ্বলে উঠত, নিভে যেত। 1971 সালের সেপ্টেম্বর মাসে একদিন রাতে জেঠু হঠাৎ ঘুম থেকে উঠে সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেলেন। জেঠিমা তখন ঘুমিয়েছিলেন, টের পাননি। পরের দিন ভোরবেলা আমার বাবা ছাদে গিয়ে দেখেন বড় জেঠু ছাদের এক কোণায় শুয়ে আছেন, মারা গেছেন। ছাদের কার্নিশ ভেঙে নিচে পড়ে গিয়েছিলেন। তারপর ছাদে উঠে এসেছিলেন, এরকমই মনে হয়েছিল প্রথমে, কিন্তু পরে পুলিশ বলল তিনি ছাদ থেকে ঝাঁপ দিয়েছিলেন। শেষ মুহূর্তে কোনোভাবে ছাদের রেলিং ধরে ফেলেন। তারপর আবার উঠে আসেন এবং হার্ট অ্যাটাক হয়ে মারা যান। কিন্তু সত্যটা অন্য। আমার ছোট জেঠু সেই রাতে দেখেছিলেন তিনি ঠিক ঘুমোতে পারছিলেন না, বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন বড় জেঠু ছাদে উঠে যাচ্ছেন। তাড়াতাড়ি তিনিও উঠলেন। ছোট জেঠু বলেছিলেন ছাদে পৌঁছে তিনি দেখলেন বড় জেঠু একটা জায়গায় দাঁড়িয়ে সামনে তাকিয়ে হাসছেন। খুব খুশি দেখাচ্ছিল তাকে। তারপর হঠাৎ তিনি দৌড়তে শুরু করলেন, যেন কাউকে দেখে কাউকে জড়িয়ে ধরতে যাচ্ছেন। ছোট জেঠু চিৎকার করে বলেন, দাদা দাদা থামো। কিন্তু বড় জেঠু থামলেন না। তিনি দৌড়ে গিয়ে ছাদের প্যারাপেটের দিকে হাত বাড়ালেন, যেন কাউকে জড়িয়ে ধরেছেন, এবং সাথে সাথে প্যারাপেটের উপর পড়ে গেলেন। ছোট জেঠু ছুটে গিয়ে দেখলেন বড় জেঠু ঝুলে আছেন প্যারাপেটে, দুহাত দিয়ে কিছু একটা ধরে আছেন, কিন্তু কিছুই নেই, ফাঁকা বাতাস। তারপর হঠাৎ বড় জেঠু চোখ খুললেন। তাঁর চোখে ভয়ঙ্কর আতঙ্ক। তিনি বললেন, আমাকে আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো এখান থেকে। ছোট জেঠু হাত বাড়ালেন তাকে টেনে তুলতে, কিন্তু তার আগেই যেন কোনো অদৃশ্য শক্তি বড় জেঠুকে ছেড়ে দিল। তিনি নিচে পড়ে গেলেন। অদ্ভুত ব্যাপার হলো, নিচে পড়ার পর জেঠু মরেননি। ভীষণ আহত হলেও তিনি বেঁচে ছিলেন, কিন্তু কিভাবে তিনি আবার ছাদে উঠলেন সেটা কেউ জানে না। পরের দিন সকালে যখন তাকে ছাদে পাওয়া গেল, তখন তার মুখে এক অদ্ভুত হাসি ছিল, যেন তিনি অবশেষে যা খুঁজছিলেন তা পেয়ে গেছেন। আমার মেজ জেঠু সুরেশ সাহা ছিলেন সবচেয়ে শক্ত মনের মানুষ। তিনি কোনো ভূত প্রেতে বিশ্বাস করতেন না। বড় জেঠুর মৃত্যুর পরেও তিনি বললেন, এসব দুর্ঘটনা, কাকতালীয় ঘটনা, এর সঙ্গে কোনো অশুভ শক্তির কোনো সম্পর্ক নেই।
কিন্তু 1972 সালের শীতকালে মেজ জেঠুও অসুস্থ হয়ে পড়লেন। প্রথমে মনে হয়েছিল জ্বর, কিন্তু কোনো ওষুধেই জ্বর কমছিল না। তাঁর ওজন ক্রমে কমতে শুরু করল এবং খুব দ্রুত। ডাক্তাররা নানান রকম পরীক্ষা করলেন, কিন্তু কিছুই ধরা পড়ল না। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল মেজ জেঠুর ঘুমের মধ্যে কথা বলা। রাতে তিনি চিৎকার করতেন, আমি করিনি, আমি সেখানে ছিলাম না, আমাকে আমাকে ছেড়ে দাও। একদিন রাতে মেজ জেঠিমা দেখলেন মেজ জেঠু বিছানায় শুয়ে আছেন, কিন্তু তাঁর শরীর থরথর করে কাঁপছে। জেঠিমা লাইট জ্বালাতে গেলেন, কিন্তু লাইট জ্বলছিল না। ক্যান্ডেল জ্বালিয়ে এসে দেখলেন মেজ জেঠুর গলায় লাল দাগ, যেন কেউ তাঁর গলা চেপে ধরেছিল। মেজ জেঠু সেরে উঠলেন ধীরে ধীরে, কিন্তু তিনি আর আগের মতো থাকলেন না। সবসময় নার্ভাস, সবসময় ভীত, যেন কোনো অদৃশ্য ভয় সবসময় তাঁর পিছু নিচ্ছে। 1975 সালে মেজ জেঠুও বাড়ি ছেড়ে চলেছেন। তিনি ব্যাঙ্গালোরে একটি চাকরি নিয়ে সেখানে স্থানান্তরিত হয়ে যান, আর কখনো ফিরে আসেননি। এতগুলো মৃত্যু এবং অদ্ভুত ঘটনার পরেও আমার বাবা অশোক সাহা বাড়ি ছাড়তে রাজি হননি। তিনি বললেন, এটা আমাদের বাপ দাদার বাড়ি, পালিয়ে গেলে সমাধান হবে না। বাবা অনেক পুরোহিত ডেকেছিলেন, তান্ত্রিকও ডেকেছিলেন, পুজো পার্বণ করিয়েছিলেন। কিছুদিনের জন্য শান্তি আসত, তারপর আবার সেই সব কিছুই শুরু হয়ে যেত। আমি 1978 সালে জন্মেছি এই বাড়িতেই। আমার শৈশবের অনেক স্মৃতি এই বাড়ির সাথে জড়িত, কিন্তু সব স্মৃতি সুখের নয়। আমার ছোটবেলার একটা ঘটনা মনে আছে। আমার বয়স তখন বছর 5। একদিন দুপুরে আমি নিচতলার একটা ঘরে খেলছিলাম। হঠাৎ দেখি একজন মানুষ দাঁড়িয়ে আছে কোনায়, লম্বা কালো পোশাক, কিন্তু তাঁর মুখ দেখা যাচ্ছে না। আমি ভয় পেয়ে চিৎকার করে উঠলাম। মা ছুটে এসে দেখলেন সেখানে কেউ নেই। এরকম ঘটনা আমার জীবনে আরও অনেকবার ঘটেছে। আমি ছায়ামূর্তি দেখেছি, অদ্ভুত শব্দ শুনেছি। রাতে ঘুম ভাঙলে টের পেয়েছি কেউ যেন আমার ঘরে দাঁড়িয়ে আমাকে দেখছে। আমার বোন শ্রেয়া আমার চেয়ে 3 বছরের ছোট। ছোটবেলা থেকেই সে খুব সেন্সিটিভ ছিল। প্রায়ই বলতো, দাদা, ওরা আমার সাথে না কথা বলে। প্রথমে আমরা ভেবেছিলাম ইম্যাজিনারি ফ্রেন্ড, যা অনেক বাচ্চার থাকে, কিন্তু ধীরে ধীরে বুঝলাম এটা অন্য কিছু। শ্রেয়া বলতো, তারা বলে তারা এখানে অনেক দিন আগে মারা গেছে। তারা বলে ওদের কষ্ট এখনো শেষ হয়নি, তারা শান্তি পায়নি। 2003 সালে যখন শ্রেয়ার বয়স 22, তার বিয়ে হয়। বিয়ের 1 সপ্তাহ আগে সে আমাকে একান্তে ডেকে বলল, দাদা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু তুমিও এখান থেকে চলে যাও। এই বাড়ি কিন্তু তোমাকে ছাড়বে না। আমি জিজ্ঞেস করেছিলাম, কি দেখেছিস তুই? সে বলল, গত রাতে তারা আমাকে দেখিয়েছে কিভাবে তাদের হত্যা করা হয়েছিল, কিভাবে তাদের শিকল দিয়ে বেঁধে নির্যাতন করে মেরে ফেলা হয়েছিল। দেখিয়েছে কিভাবে তাদের দেহ মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল কোনো রকম সৎকার ছাড়াই। তারা এখনো এখানে আছে, তারা এখনো রেগে আছে। তারা এই জমির মালিক যেই হোক না কেন, তারা এই জমির মালিক যেই হোক না কেন, তাকে শেষ করতে চায়। বিয়ের পর শ্রেয়া চলে যায় দিল্লি। সে এখন সেখানেই থাকে। বছরে 1বার বা 2বার আসে, কিন্তু কখনোই রাতে থাকে না। সন্ধে হওয়ার আগেই আবার সে ফিরে যায়। 2008 সালে আমার বাবা অসুস্থ হয়ে পড়েন। ক্যান্সার ধরা পড়ে। ডাক্তাররা বলেছিল হয়তো 2 বছর বাঁচবেন,
কিন্তু বাবা মাত্র 6 মাস বাঁচলেন। মৃত্যুর আগের রাতে যখন তিনি হাসপাতালে শুয়েছিলেন, তিনি আমাকে ডেকে বললেন, এই বাড়ি বিক্রি করে দিও, যত কম দামেই হোক বিক্রি করে দাও, এই বাড়িতে থেকো না। আমি জিজ্ঞেস করলাম, বাবা তুমি ঠিক কি দেখেছো? বাবা চোখ বন্ধ করলেন, তারপর বললেন, প্রতি রাতে তারা আসে, আমার বিছানার পাশে দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে কখন আমি মারা যাব। তারা আমাকে দেখায় তোমার ঠাকুরদাকে তারা কিভাবে ছাদে নিয়ে গিয়েছিল, দেখায় তোমার বড় জেঠুকে কিভাবে তারা তাকে প্রতারণা করেছিল, ভালোবাসার মানুষের ছদ্মবেশে এসে তাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে গেছিল। পরদিন সকালে বাবা মারা গেলেন। বাবার মৃত্যুর পর মা আর সেই বাড়িতে থাকতে চাইলেন না। তিনি আমাকে বললেন, আমি তোমার মাসির বাড়িতে চলে যাচ্ছি, তুমিও চলো। কিন্তু আমি যেতে পারলাম না। কেন পারলাম না সেটা আজও ঠিক বুঝি না। হয়তো একরকম জেদ ছিল, আমি পালাবো না। হয়তো ভয়ও ছিল, পালিয়ে গেলে আমি হেরে যাব। মা চলে যাওয়ার পর আমি একা থাকতে শুরু করলাম সেই বাড়িতে। বিশাল 3 তলা বাড়ি, আর আমি একা। গত 17 বছর ধরে আমি একা থাকছি এই বাড়িতে। প্রতি রাতে যুদ্ধ করি অদৃশ্য কোনো শক্তির সাথে। রাত 2-3টের সময় শব্দ শুরু হয়, কান্নার শব্দ, শিকলের শব্দ, কখনো চিৎকার। আমি জানি এসব আসল। আমি জানি তারা আছে। মাঝে মাঝে দেখি তাদের ছায়ার মতো মূর্তি করিডোরে হাঁটছে, সিঁড়িতে দাঁড়িয়ে আছে, আমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। একবার 2015 সালে আমি ঠিক করলাম বাড়ি বিক্রি করব। একজন ক্রেতাও পেয়ে গেছিলাম। কিন্তু সেই রাতে আমি একটা স্বপ্ন দেখলাম পুরো বাড়িটা আগুনে জ্বলছে, আর সেই আগুনের মধ্যে আমি দেখছি অসংখ্য মানুষ, সবাই চিৎকার করছে। পরের দিন সকালে উঠে দেখি আমার সারা শরীর জ্বালা করছে। আয়নায় দেখি আমার পিঠে, বুকে, হাতে অসংখ্য লাল দাগ, যেন কেউ আমাকে পুড়িয়ে দিয়েছে। আমি বাড়ি বিক্রির চিন্তা ছেড়ে দিলাম। বুঝলাম তারা চায় না আমি যাই, তারা চায় আমি থাকি, তারা চায় আমিও শেষ হয়ে যাই এখানে, আমার পরিবারের অন্যদের মতোই। গত কয়েক মাস ধরে ঘটনাগুলো আরও তীব্র হয়েছে। আগে যেসব শুধু রাতে হতো, এখন দিনেও হচ্ছে। গত মাসে একদিন দুপুরবেলা আমি রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছিলাম। হঠাৎ অনুভব করলাম পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ঘুরে তাকাতেই দেখি একজন মানুষ, মাত্র 2 ফুট দূরে, লম্বা, শীর্ণ, পুরনো ছেঁড়া কাপড় পরা, তার গলায় ভারী শেকল, তার মুখটা, ভগবান, সেই মুখটা আমি কখনো ভুলবো না। অর্ধেক পচে গেছে, চোখের সকেট পুরো ফাঁকা, কিন্তু তবুও যেন সে আমাকে দেখছে। আমি চিৎকার করে পিছিয়ে গেলাম, চায়ের কাপ হাত থেকে পড়ে গেল। আর যখন চোখ খুললাম, সেখানে কেউ নেই। গত সপ্তাহে একদিন রাতে ঘুম ভাঙল হঠাৎ। দেখি আমার ঘরে 5-6 জন মানুষ দাঁড়িয়ে, সবাই আমার বিছানার চারপাশে, সবার গায়ে শেকল, সবার শরীরে রক্তের দাগ, আর নীরবে আমাকে দেখছে। কেউ কথা বলছে না, শুধু দেখছে।
আমি চোখ বন্ধ করে রইলাম, প্রার্থনা করতে লাগলাম। জানি না কতক্ষণ পর তারা চলে গেল। আমার বয়স এখন 47। কখনো বিয়ে করিনি। কে আর চাইবে এমন একটা অভিশপ্ত বাড়িতে বিয়ে করে আসতে? কোনো বন্ধু নেই, কেউ আসে না এই বাড়িতে। যারা একবার এসেছে তারা বলেছে এই বাড়িতে একটা অদ্ভুত অনুভূতি হয়, যেন কেউ সবসময় দেখছে। আমি একা একা এই বিশাল বাড়িতে, অসংখ্য মৃত আত্মার সাথে। এই দিনের বেলায় যখন আমি রেকর্ড করছি, সুমন আমার গোটা গায়ে কাঁটা দিচ্ছে, একটা অদ্ভুত শ্রীহরণ দিয়ে যাচ্ছে। সাবধানে থেকো সুমন। আমি জানি না কি বলবো আর এর থেকে বেশি। যাই হোক, আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী অলৌকিক অভিজ্ঞতার দিকে। দ্বিতীয় অভিজ্ঞতা পাঠিয়েছেন আমাদেরকে অভিরূপ বসু। শুনেনি তার অলৌকিক অভিজ্ঞতার কথা। প্রিয় অলৌকিকের সন্ধানে, নমস্কার, আমার নাম অভিরূপ বসু। আপনাদের অলৌকিকের সন্ধানে চ্যানেলটি নিয়মিত ফলো করি এবং প্রতিটি ঘটনা আমাকে গভীরভাবে ভাবিত করে। আমি সবসময় মনে করতাম যে ভূত, প্রেত, অলৌকিক ঘটনা ইত্যাদি সবই মানুষের কল্পনা বা মনের ভ্রম। কিন্তু গত মাসে আমার সাথে যা ঘটেছে তা আমার সমস্ত বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। আজ আমি সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাই আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। ঘটনাটি এতটাই বাস্তব ছিল যে আজও রাতে ঘুম আসে না। চোখ বন্ধ করলেই সেই দৃশ্য ভেসে ওঠে। ঘটনাটি ঘটেছিল প্রায় 3 বছর আগে। আমার ঘনিষ্ঠ বন্ধু সৌমিত্র তার পরিবার নিয়ে দার্জিলিং বেড়াতে যাচ্ছিল 5 দিনের জন্য। সৌমিত্র থাকে দমদমের কাছে একটা আধুনিক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে, যেখানে মোট 10টি ফ্লোর রয়েছে। তার ফ্ল্যাটটি দোতলায়। যাওয়ার আগের দিন সে আমাকে ফোন করে বলল, এই অভি, তুই কি আমার ফ্ল্যাটটা কয়েকদিন দেখে রাখতে পারবি? জানিস তো এলাকায় মাঝে মাঝেই চুরির ঘটনা ঘটছে। ফাঁকা ফ্ল্যাট দেখলে কেউ সুযোগ নিতে পারে। আমি তখন একটা প্রজেক্টের কাজ শেষ করেছিলাম এবং কিছুদিন ছুটিতেই ছিলাম, তাই সৌমিত্রের অনুরোধ রাখতে রাজি হয়ে গেলাম। সৌমিত্র খুশি হয়ে বলল, থ্যাঙ্কস ইয়ার, আমার ফ্রিজে খাবার আছে, টিভি দেখতে পারবি, বইপত্রও আছে। তুই আরাম করে থাক, চাবি আমি আগামীকাল সন্ধ্যায় দিয়ে চলে যাব। পরদিন সন্ধ্যায় সৌমিত্র এসে আমাকে চাবি দিয়ে গেল। কিছু জরুরি নির্দেশ দিল, কোথায় মেন সুইচ, ওয়াটার পাম্প কখন চালাতে হবে ইত্যাদি। আমি মনোযোগ দিয়ে সবটাই শুনলাম। রাত 8:30 নাগাদ আমি আমার ব্যাগপত্র নিয়ে সৌমিত্রের ফ্ল্যাটে পৌঁছালাম। বিল্ডিংটি বেশ পরিচ্ছন্ন এবং আধুনিক। প্রবেশপথে একজন নিরাপত্তারক্ষী বসেছিল, যিনি আমাকে রেজিস্টারে নাম লিখতে বললেন। সব আনুষ্ঠানিকতা শেষ করে আমি সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলাম। লিফট ছিল বটে, কিন্তু মাত্র 1 তলা ওঠার জন্য লিফট ব্যবহার করা অর্থহীন মনে হলো। ফ্ল্যাটে ঢুকেই প্রথমেই আমি সব ঘুরে দেখলাম। 2টি বেডরুম, একটি ড্রয়িং রুম, রান্নাঘর এবং একটি ছোট্ট স্টাডি রুম, সব কিছুই পরিপাটি করে সাজানো। সৌমিত্রের স্ত্রী অন্তরা খুবই সুরুচি সম্পন্ন মহিলা। তার ছোঁয়া সর্বত্র। আমি আমার জিনিসপত্র একটি বেডরুমে রেখে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রান্নাঘরে গিয়ে দেখলাম ফ্রিজে বেশ কিছু খাবার আছে, এই যেমন ধরুন স্যান্ডউইচ, পাস্তা, ফল এবং কোল্ড ড্রিঙ্কস। আমি একটা স্যান্ডউইচ গরম করে নিয়ে বসার ঘরে এসে টিভিতে একটা ক্রিকেট ম্যাচ দেখতে শুরু করলাম। রাত বাড়ার সাথে সাথে আমি অনুভব করলাম যে বাইরে বেশ গরম। এপ্রিল মাসের শেষ। কলকাতায় তখন প্রচণ্ডই গরম পড়েছে। এসি চালু করলাম, কিন্তু কিছুক্ষণ পরেই মনে হলো ঘরটা বন্ধ এবং দম বন্ধ লাগছে। ম্যাচ শেষ হওয়ার পর আমি শুতে গেলাম। বিছানায় শুয়ে বেশ কিছুক্ষণ এদিক ওদিক পাশ ফিরলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। মোবাইলে সময় দেখলাম,
রাত 1:45 বাজছে। আমি উঠে জানলা দিয়ে বাইরে তাকালাম। রাস্তা প্রায় ফাঁকা, দূরে কয়েকটা গাড়ির হেডলাইট দেখা যাচ্ছে। হঠাৎ আমার মনে হলো ছাদে গিয়ে একটু হাঁটলে ভালো লাগতে পারে। খোলা হাওয়ায় কিছুটা সময় কাটালে হয়তো ভালো ঘুম আসবে। সৌমিত্র আমাকে বলেছিল যে বিল্ডিংটির ছাদ খোলা থাকে এবং অনেকে সন্ধ্যায় সেখানে হাঁটাহাঁটি করে। আমি একটা টি শার্ট এবং শর্টস পরে ফ্ল্যাট থেকে বেরিয়ে এলাম। করিডোর ছিল একদম নিঃশব্দ। আমি লিফটের দিকে এগিয়ে গেলাম এবং আপ বাটন চাপলাম। লিফটটা খুব দ্রুত নেমে এলো এবং দরজা খুলে গেল। আমি ভিতরে ঢুকে 10 নম্বর বাটন, যেটা ছাদে যাওয়ার জন্য, সেটাকে প্রেস করলাম। লিফটের দরজা বন্ধ হতে শুরু করলো। ঠিক তখনই আমার চোখে পড়ল লিফটের এক কোণায় সেখানে একটি ছোট্ট ল্যামিনেটেড কাগজ আটকানো ছিল, যাতে লেখা লিফট রক্ষণাবেক্ষণের কাজ চলছে, অনুগ্রহ করে সিঁড়ি ব্যবহার করুন। কিন্তু ততক্ষণে দরজা প্রায় বন্ধ হয়ে গেছিল। আমি একটু অস্বস্তি বোধ করলাম, কিন্তু ভাবলাম লিফট তো ঠিকই চলছে, নিশ্চয়ই রক্ষণাবেক্ষণের কাজ শেষ হয়ে গেছে এবং হয়তো নোটিশটি খুলতে ভুলে গেছে। লিফট ধীরে ধীরে উপরে উঠতে শুরু করলো। 3 তলা, 4 তলা, 5 তলা, হঠাৎ 6 তলায় লিফট থেমে গেল। আমি অপেক্ষা করলাম, ভাবলাম কেউ হয়তো উঠবে, কিন্তু দরজা খুলল না। কয়েক সেকেন্ড পর লিফট আবার চলতে শুরু করলো, কিন্তু এবার আরও ধীরে, যেন কষ্ট করে উঠছে। 7 তলা, 8 তলা এবং 8 তলায় আবার থেমে গেল। এবারও দরজা খুলল না। আমি একটু বিরক্তই হলাম, ভাবলাম লিফটে সত্যিই কোনো সমস্যা আছে বোধহয়। আমি ওপেন ডোর বাটন প্রেস করলাম, কিন্তু কিচ্ছু হলো না। তারপর আবার ডাউন বাটন চাপলাম, ভাবলাম নিচে নেমে সিঁড়ি দিয়েই উঠব, কিন্তু লিফট কোনো রকম সাড়া দিল না। এবার আমার বুকের ভেতরটা একটু ছমছম করতে লাগলো। হঠাৎই লিফটের ভেতরের লাইটটা একবার জ্বলে নিভে গেল, তারপর আবার জ্বলল, কিন্তু এবার আলোটা অনেক ম্লান, যেন ব্যাটারি শেষ হয়ে আসছে। আমি চারপাশে তাকালাম। লিফটের আয়নায় আমার নিজের প্রতিফলন দেখতে পেলাম। চোখে ভয়ের ছাপ, মুখ ফ্যাকাশে। আমি একটা গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম এবং এমার্জেন্সি বাটন খোঁজা শুরু করলাম। ঠিক তখনই আমি একটা আওয়াজ শুনতে পেলাম। কেউ যেন ধাতব কিছু দিয়ে লিফটের বাইরের দেওয়ালে চেঁচে যাচ্ছে। আওয়াজটা ধীরে ধীরে জোরালো হতে লাগলো। আমার গা কেমন শিউরে উঠল। আমি ভাবলাম হয়তো কোনো রক্ষণাবেক্ষণের লোক লিফটের কাজ করছে, কিন্তু রাত 2টোই। লিফট আবার নড়তে শুরু করলো, কিন্তু এবার নিচের দিকে। আমি বিভ্রান্ত হয়ে পড়লাম। আমি তো কোনো বাটন প্রেস করিনি। 7 তলা, 6 তলা, 5 তলা, 4 তলা, আর তখনই লিফটের আলো সম্পূর্ণ নিভে গেল। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। আমি আমার মোবাইলের দিকে হাত বাড়ালাম, যেটা পকেটে ছিল। ফ্ল্যাশ লাইট অন করার চেষ্টা করছিলাম, আর ঠিক তখনই অন্ধকারে আমার ঠিক সামনে, মাত্র 2 ফুট দূরে, আমি একটা মুখ দেখতে পেলাম। একটা ফ্যাকাশে বিকৃত মুখ, যার চোখ দুটো ছিল কালো গহ্বরের মতো। মুখটা একপাশে বাঁকা, যেন কোনো ভয়ানক দুর্ঘটনায় পড়েছে। চুলগুলো এলোমেলো, জট পাকানো, এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সেই মুখটা হাসছিল, একটা বীভৎস অস্বাভাবিক হাসি। আমার মুখ দিয়ে চিৎকার বেরোলো, কিন্তু সেই চিৎকার যেন আমার নিজের কানেও ঠিক মতো পৌঁছালো না। আমি পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু পিছনে ছিল লিফটের দেওয়াল। সেই মুখটা আমার আরও কাছে এগিয়ে আসছিল, এবং তখন আমি বুঝতে পারলাম এটা শুধু একটা মুখ নয়, একটা সম্পূর্ণ শরীর। শরীরটা ছিল বিকৃত, যেন কোনো অসম্ভব কোণে ভাঁজ হয়ে আছে। পোশাকগুলো ছেঁড়া, রক্তের দাগ লেগে আছে। তুমি কে? আমি কোনো মতে জিজ্ঞেস করলাম।
আমার গলা কাঁপছিল। সেই জিনিস, আমি আর একে মানুষ বলতে পারছিলাম না, কোনো উত্তর দিলই না। শুধু সেই ভয়ঙ্কর হাসি আরও চওড়া হলো। তারপর সে একটা হাত বাড়ালো আমার দিকেই। হাতটা ছিল অস্বাভাবিক লম্বা, আঙুলগুলো হাড়ের মতো পাতলা। আমি চিৎকার করতে করতে লিফটের দেওয়ালে ধাক্কা মারতে শুরু করলাম। কেউ আছো? কেউ কি আছো? প্লিজ প্লিজ হেল্প, কেউ সাহায্য করুন, প্লিজ হেল্প। হঠাৎ লিফট একটা জোরে ঝাঁকুনি দিল এবং 3 তলায় থেমে গেল। দরজা অর্ধেক খুলে গেল। আমি সেই ফাঁক দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করলাম, কিন্তু সেই ভূত বা যাই হোক আমার হাত ধরে ফেলল। তার স্পর্শ ছিল বরফের মতো ঠান্ডা, যেন হিমঘরে রাখা কোনো বস্তু। আমি সমস্ত শক্তি দিয়ে টান মারলাম এবং কোনো মতে বেরিয়ে এলাম। উল্টে পড়ে গেলাম করিডোরের মেঝেতে। আমি উঠে দাঁড়িয়ে পিছন ফিরে তাকালাম। লিফটের ভিতরে এখন কিচ্ছু নেই, খালি ম্লান আলো জ্বলছে। কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম লিফটের মেঝেতে কিছু ভেজা দাগ, যেন কেউ ভিজে পা রেখেছে। এবং বাতাসে একটা অদ্ভুত গন্ধ, পচা স্যাঁতস্যাঁতে মৃত্যুর গন্ধ। আমি সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামলাম। দোতলায় পৌঁছে সৌমিত্রর ফ্ল্যাটে ঢুকে দরজা জানলা সমস্ত বন্ধ করে দিলাম। আমার সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল, হাত পা কাঁপছিল, হৃৎপিণ্ড প্রায় বুকের ভেতরে লাফাচ্ছিল। আমি সোফায় বসে পড়লাম এবং নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে এটা স্বপ্ন, একটা দুঃস্বপ্ন। কিন্তু আমার হাতের কবজিতে এখনও সেই বরফ ঠান্ডা স্পর্শের অনুভূতি ছিল। আমি কবজি দেখলাম, সেখানে 5টা আঙুলের দাগ, নীলচে রঙের, যেন কেউ খুব জোরে চেপে ধরেছিল। আমি জানি এটা বাস্তব ছিল, আমি সত্যিই কিছু একটা দেখেছিলাম। সারা রাত আমি একটা চোখও বুঝতে পারিনি। বসার ঘরের সব লাইট জ্বালিয়ে টিভি চালিয়ে রেখে সোফায় বসেছিলাম। প্রতিটা শব্দে চমকে উঠছিলাম। সকাল হতেই আমি নিরাপত্তা রক্ষীকে ফোন করলাম এবং জিজ্ঞেস করলাম লিফটের ব্যাপারে। হ্যাঁ স্যার, লিফট গতকাল থেকেই খারাপ। সে বলল, টেকনিশিয়ান আজ আসবে ঠিক করতে। আমরা নোটিশ লাগিয়ে দিয়েছিলাম লিফটে। আপনি লিফট ব্যবহার করেননি তো? না, আমি করিনি। আমি মিথ্যে বললাম, কারণ আমি তাকে কি বলবো যে আমি লিফটে একটা ভূত দেখেছি। তারপর আমি একটু সাহস করেই জিজ্ঞেস করলাম, এই বিল্ডিংয়ে কখনো কোনো দুর্ঘটনা ঘটেছিল, লিফটে বা অন্য কোথাও? নিরাপত্তারক্ষী একটু চুপ করে রইল। তারপর বলল, আপনি নতুন এসেছেন, তাই হয়তো জানেন না। 3 বছর আগে এই বিল্ডিংয়ের 7 তলার একজন বাসিন্দা, শ্যামল বাবু নামে একজন, লিফট মেরামতের সময় একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। লিফট হঠাৎ পড়ে যায় এবং খুব খারাপ দুর্ঘটনা ছিল। তারপর থেকে মাঝে মাঝেই মানুষ লিফটে অদ্ভুত জিনিস দেখার কথা বলে। আমার মনে হলো মাথায় যেন বাজ পড়ল। কেমন অদ্ভুত জিনিস? একটা মুখ, একটা ফ্যাকাশে মুখ। কিন্তু আমরা তো আর বিশ্বাস করি না এসব। নিশ্চয়ই ভয় পেয়ে মানুষ এরকম কল্পনা করে। আমি আর কিছু বলতে পারলাম না, ফোন কেটে দিলাম। এখন আমি জানি যে আমি কি দেখেছিলাম। সেই শ্যামল বাবু, যিনি লিফটে মারা গিয়েছিলেন, তাঁর আত্মা এখনও সেখানে আটকে আছে। পরদিন সৌমিত্র ফিরে আসার পর আমি তাকে সমস্তটা খুলে বললাম। প্রথমে সে বিশ্বাস করেনি, কিন্তু যখন আমার কবজির সেই নীলচে দাগ দেখালাম, তখন সে নিশ্চুপ হয়ে গেল। সেও এই দুর্ঘটনার কথা শুনেছিল, কিন্তু কখনো বিশ্বাস করেনি। আজকাল আমি কোনো লিফট ব্যবহার করি না। যতই তলা উঁচুতে যেতে হোক না কেন, সিঁড়িই আমার পথ। এবং রাতে যখন একা থাকি, তখন প্রতিটা শব্দে ভয় লাগে। মনে হয় সেই ফ্যাকাশে মুখ, সেই বিকৃত হাসি, সেই বরফ ঠান্ডা স্পর্শ আবার হয়তো ফিরে আসবে। ইতি অভিরূপ বসু, কলকাতা।
রকম নতুন অ্যাপার্টমেন্টগুলোতেও এই ঘটনা ঘটছে, তার মানে পুরনো যে সমস্ত জায়গার আমরা অলৌকিক অভিজ্ঞতার কথা জানতে পারি সেগুলোকে তো মানতেই হয়, মেনে নিতেই হয়। অসংখ্য ধন্যবাদ অভিরূপ আপনাকে আমাদেরকে এরকম একটি অভিজ্ঞতা লিখে পাঠানোর জন্য। যারা শুনছেন, আপনাদেরও যদি এরকম কোনো অভিজ্ঞতা আপনাদের জীবনে ঘটে থাকে অবশ্যই আমাদেরকে লিখে পাঠান। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে রয়েছে। আর হ্যাঁ, প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তার কারণ আমরা এই ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাচ্ছি। আপনাদের সাহায্য ছাড়া সেটা কোনোদিনই সম্ভব নয়। এই যে একটা ছোট্ট পরিবার তৈরি হচ্ছে, সেই পরিবারে আপনারা যুক্ত হয়ে যান। ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে নতুন একটি অলৌকিক অভিজ্ঞতার সঙ্গে নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন অলৌকিকের সন্ধানে, ভয় যেখানে সত্যি হয়। এভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা। আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা, তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটা হলো 9474422000। আরেকবার বলে দিই, 9474422000। শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে, কারণ ভয় এখানে সত্যি হয়।